শুভ সন্ধ্যা my friends. Is anyone in the line? Anyone audible? No one visible, no one in the scene. I should not start. Oh, প্রশান্ত সিনহা রায়। হ্যাঁ, তাহলে শুরু করে দিই। আশা করি সবাই চলে আসবে। ঈশান ঘোষ, কঙ্কনা, প্রশান্ত সিনহা রায়। হ্যাঁ, শুরু করে দিই। হ্যাঁ, বহুদিন পরে আপনাদের সঙ্গে সরাসরি এলাম। খুব দুঃখিত, কারণ এই করোনা গ্লোবাল ক্রাইসিস, একটা প্যান্ডেমিক, তারপর সুপার সাইক্লোন আমফান, এর মধ্যে আমাদের জনজীবন, ব্যক্তিজীবন খুবই বিধ্বস্ত। প্লাস সর্বত্র ইন্টারনেট কানেক্টিভিটি অনেক পুয়ার বা লস্ট। সব কিছুর জন্যে প্লাস জুনিয়র ভাইয়েরা কিছু প্রোগ্রাম করছিল, সেজন্য আমি ভাবলাম যে থাক, এখন আমার বিভিন্ন কারণে আর প্রোগ্রাম করতে ইচ্ছেও ছিল না, উচিত মনে হয়নি আমার। যাই হোক, আজকে একটু কথা বলবো এই রিলেভেন্ট কিছু এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রবলেমস নিয়ে একটু কথা বলবো, সেটা একটু পরে বলবো। তার আগে আজকে যেটা জিনিস নিয়ে প্রথমে বলবো হচ্ছে একটা সাক্ষাৎকার আমার হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগে। এইটা অনেকে মনে করে খুব সিগনিফিকেন্ট, তাতে কিছু কিছু ক্লু আছে আমাদের ইতিহাসটাকে বুঝবার জন্যে। সেই সাক্ষাৎকারটা আমি প্রথমে একটু বলে দেব। সেই সাক্ষাৎকারটা একদম এক্স্যাক্টলি যা হয়েছিল আমার যতটুকু মনে আছে সেইটা আমি আগে বলবো, তারপরে তার উপরে নোটস যা দেবো একটু পরে দেব। সালটা ছিল 2010। আমার প্রথম বহুদিন থেকে মনে হচ্ছিল বোধহয় 2005, না, আমি আজকে সারাদিন খুঁজে খুঁজে দেখলাম সব পুরনো পেপারসগুলো। 2010, ওনার মৃত্যুর কয়েক সপ্তাহ জাস্ট আগে। এবং এটা একটা প্রয়োজন ছিল, এটা জাস্ট মিটটা হয়েছিল আমার মহালয়ার জাস্ট আগে, মহালয়ার জাস্ট পরে, 2010-এ। এটা ওই অক্টোবর এরকম সময়, নিয়ারিং নভেম্বর, অক্টোবর এরকম। আর ওনার মৃত্যু হলো বোধহয় 6ই নভেম্বর 2010। আর একবার যাওয়ার কথা ছিল, যাই হোক হয়নি সাক্ষাৎ। বলে রাখি প্রেক্ষাপটটা ছিল, কিছু অনুগামী ওরা চাইছিল একটা এনজিও করে যদি নেতাজির উপরে একটা ডকুমেন্টারি করা যায়। এখন এই ডকুমেন্টারিটা করতে গেলে শিয়ার দাস ক্যারেক্টার চলে আসবেই। আর একটা জিনিস, একটা এই ড্রাফটিং করার সময় দেখা গেল যে শিয়ার দাসের মৃত্যুর পরেও সুভাষচন্দ্র মাঝে মাঝেই বাসন্তী দেবীর কাছে, বাসন্তী দেবী বহুদিন বেঁচে ছিলেন, ইভিন বোধহয় আপ টু 1970, 70 বোধহয়। আচ্ছা, এই বাসন্তী দেবীর কাছে মাঝে মাঝে যেতেন সুভাষচন্দ্র। তো সুভাষচন্দ্র ওই বাড়িতে গিয়ে, কারণ এই বাড়িটা হচ্ছে শিয়ার দাসের নিজের বাড়ি নয়, শিয়ার দাসের বাড়ি, তার সমস্ত সম্পত্তি সবই তিনি দান করে গেছেন। ফলে এই বাড়িটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের জামাইয়ের বাড়ি, যে বাড়িটা পরবর্তীকালে থাকতেন সিদ্ধার্থ শঙ্কর রায় বেলতলার বাড়িতে। আর এই বাড়িতে সুভাষচন্দ্র মাঝে মাঝে যেতেন, এবং যে জায়গাটায় বসে উনি কথা বলতেন বাসন্তী দেবীর সঙ্গে, সেই জায়গাগুলোর ছবি তোলার আমাদের প্রয়োজন ছিল। তো এই প্রেক্ষাপটে যোগাযোগ সিদ্ধার্থ রায়ের সঙ্গে, তো এইটার এখন আমার যাওয়ার প্রয়োজন হলো, তার আগে ওনার সঙ্গে কথা বলার। এই 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 প্রেক্ষাপটেই কথা। এবং একদিন অন অ্যাপয়েন্টমেন্ট আমরা গেলাম সন্ধ্যের আগে, কারণ উনি সেই সময় অসুস্থ ছিলেন। ওনার ওই প্রতিদিন ফিজিওথেরাপিস্ট আসতো,
দুবেলা ওনার ফিজিওথেরাপি হতো, ডাক্তাররা দেখা করতো। সুতরাং এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তো আমি সন্ধ্যের আগে গিয়ে আমরা দলবল পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে একতলায় বসে আছি, একতলায় দেখছি যে ওনার একতলায় যে বিপুল লাইব্রেরিটা, সেইগুলো সমস্ত বইগুলো বস্তাবন্দি হচ্ছে। ঠিক আছে, দেখে নিল। কিছুক্ষণ পরে ডাক এলো, ডাক আসার পরে উপরে গেলাম। উপরে গিয়ে এবার উনি যেখানে বসে আছেন সেই ঘরে উনি ডেকে নিলেন। আমি সঙ্গে একজন ক্যামেরাম্যান, এই দুজন, চারজন ঘরে প্রবেশ করলাম। তারপর ন্যাচারালি যা হয়, প্রথমেই তো চা সিঙ্গাড়া এগুলো এলো। এইগুলো খেতে খেতেই কথা শুরু হয়ে গেল। তো উনি বোধহয় মেন্টালি তৈরিই ছিলেন, কারণ আমি যাব এটা জেনে বোধহয় আমার মানে খবর নিয়ে, আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়েই নিয়েছিলেন। তো উনি প্রথমেই জিজ্ঞাসা করলেন যে তোমরা আমাকে আগে প্রশ্ন করো, আপনি প্রশ্ন করুন ডাক্তার, কি জানতে চান। আমি বললাম, দেখুন আমরা তো এসেছি এই কারণে, আমরা এই জায়গাটা, এই ফ্লোরের কোন কোন জায়গায় সুভাষচন্দ্র বসতেন, কোন কোন জায়গায় কোন চেয়ার টেবিলে বসে উনি কথা বলতেন বাসন্তী দেবীর সঙ্গে, এইগুলোর ছবি আমরা তুলব। না দেখো, এখন এই পুজোর মরশুম পড়ে গেছে, সব আত্মীয়রা বাইরে থেকে আসছে এখন ভিড়ের মধ্যে, আর কোন কোন এক্স্যাক্টলি চেয়ার টেবিল, কোন কোন ঘর, এটা আমার কাজের লোকেরা সব ব্যস্ত এখন, পরে একদিন অ্যারেঞ্জ করে দেবো সেগুলো, তখন সব ছবি টবি তুলে নিও। এই প্রথম। তারপরে কথা হচ্ছে, বলো তোমরা কি জানতে চাও আমার সম্বন্ধে। আমি বললাম, দেখুন আপনার সম্বন্ধে তো অনেক কথাই, অনেক সুনাম, অনেক দুর্নাম, সব কিছু মিলে। তো আমার সম্বন্ধে কী দুর্নাম? বললাম, দুর্নাম হচ্ছে যে এক হচ্ছে 1969-70 এই সময়ে বরানগর দমদমে যে হিউজ ম্যাসাকার হয়েছিল, প্রচুর যুবককে খুন করা হয়েছিল, তারা উগ্রপন্থী নকশাল যাই হোক না কেন, এইটার সঙ্গে আপনার নাম জড়ানো, আপনি নাকি এর পেছনেই আপনি ইনস্ট্রুমেন্টাল। আমি তখন কী ছিলাম, তখন তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, আর পশ্চিমবাংলায় তখন তো গভর্নর রুল। হ্যাঁ, আই ওয়াজ মিনিস্টার ইন চার্জ অফ বেঙ্গল, in additional charge of my cabinet position, minister position in the central cabinet as education minister. আর তুমি যেটা বলছো, ওই তখনও আপনি চলছে, তখন তুমি শুরু হয়নি, তুমিটা পরে অনেক। হ্যাঁ, কে এসে গেছে আবার? ঈশান। হ্যাঁ, বললাম যে ঠিক আছে, তোমরা যদি এই হয় তো আমার নামে তো জ্যোতি পরবর্তীকালে ক্ষমতায় এসে, জ্যোতি বসুকে জ্যোতি চিরকালই বলতেন উনি, জ্যোতি, সবাই জ্যোতিবাবু বলে, উনি জ্যোতি চিরকাল, কারণ সমবয়সী, আর একই সঙ্গে ইউরোপে ওরা পড়াশুনো করত। তো উনি বললেন যে জ্যোতি তো আমার নামে দুখানা কমিশন তৈরি করেছিল ক্ষমতায় এসে, তো ওদেরকে বলো না, ওদের পার্টি তো এখনও ক্ষমতায় আছে, ওরা আমার বিরুদ্ধে যে কমিশনগুলো তৈরি হয়েছিল ওগুলো সব ডিসপ্লে করতে, আমার কোথায় দোষ কি সবই প্রকাশ পেয়ে যাবে। ওরা সেটা প্রকাশ করছে না কেন করেনি বা আজও করছে না কেন। আর একটা জিনিস বললেন, দেখো ওই সময় যদি ওই অপারেশনসগুলো না হতো, যদি পশ্চিম বাংলাকে আমরা টেরোরিস্ট মুক্ত না করতাম, তাহলে তুমি চিন্তা করে দেখো তো, তারই পরে 71 এই যে 1 কোটি ওপার বাংলার মানুষ এলো অ্যাজ রিফিউজি, ওদের কী করে ট্যাকেল করতাম? প্লাস এই যে এত বড় ল্যান্ড ফোর্সটা, ইন্ডিয়ান আর্মি ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা আসামকে বেশ করে এই যে বাংলাদেশে এই যে ইস্ট পাকিস্তানে এত বড় অপারেশন করলো, এই অপারেশন কি ইজি হতো, সম্ভব হতো? সুতরাং এটা তো করতেই হবে। আর ডাক্তার মনে রেখো, এই অপারেশনটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের বা লাল বাজারের অপারেশন ছিল না, এটা অ্যাবসোলিউটলি মনে রেখো, এটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অপারেশন এবং আর্মির অপারেশন। এই সময় কমেন্ট দিয়েছে একদম ফোর্ট উইলিয়াম কমেন্ট দিয়েছে লালবাজারকে, সে মতোই কাজ হয়েছে।
এখানে আমার কোনো ব্যক্তিগত কিছু রোল ছিল না, এই এক। তারপরে বললাম এমার্জেন্সির সময়, এমার্জেন্সি তো আপনাকে অনেকে দাবি করে যে এমার্জেন্সি আপনারই রং অ্যাডভাইস ওর ব্যাড অ্যাডভাইস হোয়াট এভার, বলছে এমার্জেন্সি, এমার্জেন্সি আমার কথাই হবে কেন আসছেন। আরেকটা জিনিস বলে দেখো, এমার্জেন্সির সময় কিছু তো প্রয়োজন ছিল, এই যে তোমাদের এমার্জেন্সির সময় রজনী দলই তোমাদের এমএলএকে আমি অ্যারেস্ট করিয়ে দিলাম। খোঁজ খবর নিয়ে রেখেছেন যে কি বলতে হবে আমাকে। আমি বললাম হ্যাঁ করিয়েছিলেন, কারণ অদ্ভুত এই সময় মনে রাখতে হবে যে নিজের পার্টির কংগ্রেস এমএলএ রজনী দলইকে উনি কিন্তু অ্যারেস্ট করিয়েছিলেন অন সাম চার্জেস। আমার কিছু বলার ছিল না। আর এবার আরেকটা জিনিস বললাম যে আপনার অ্যাজ পাঞ্জাব গভর্নর, যখন মোস্ট টার্বুলেন্ট পাঞ্জাব, তখন আপনাকে গভর্নর করা হয়েছিল, সেই সময়ের কি এক্সপিরিয়েন্স বলছে দেখো এই সময় কিছু এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে হয়েছে। বলছে এই সময় আমরা একদম আনঅফিসিয়ালি ডিসক্লোজ করিনি, আমরা এই সময় ইসরায়েল থেকে আমরা প্রচুর সফিস্টিকেটেড গানস আনিয়েছিলাম এবং সেগুলো নাইট ভিশন ক্যামেরা ছিল, নাইট ভিশন ক্যামেরা, এবং এইগুলো ছিল বলে আমরা, আর সে সময় কেপিএস গিল ছিল পুলিশ চিফ বেঙ্গল পাঞ্জাব, এবং খুব এফিসিয়েন্ট লোক, এবং আমাকে কতগুলো আনইউজুয়াল আমাকে স্টেপ নিতে হয়েছিল, আর তা না হলে পাঞ্জাবকে, ওই টার্বুলেন্ট পাঞ্জাবকে কম করা যেত না। আর এসএস রায়ের মুখ থেকে কিন্তু ইসরায়েল রিলেশনটা কিন্তু বেরিয়ে এলো। তার আগে কংগ্রেস জামানা কখনো অফিসিয়ালি কখনো ইসরায়েলের রিলেশনস উইথ ইন্ডিয়া গভর্নমেন্ট কখনো স্বীকার করেনি। এই আমি নাইট ভিশন গানস নিয়ে এসেছিলাম, যে উইথ নাইট ভিশন ক্যামেরা, যে গান আমরা রাত্রে ইউজ করতে পারবে আমার সোলজাররা, রাত্রেবেলা ক্যামেরা নিয়ে নাইট ভিশনে, নাইটে অন্ধকারের মধ্যে কোথায় কোন টেরোরিস্টটা চলে যাচ্ছে সেটা দেখা যাবে, টার্গেট করা যাবে। আর তারপর বললাম এই যে আপনার তার পরবর্তীকালে আপনি তো অ্যাম্বাসেডার ছিলেন ইউএসএতে, বলছে হ্যাঁ আমি ওই সময় ওই বয়সে আমাকে অ্যাম্বাসেডার যেতে হয়। মনে রেখো ওই সময়টা ছিল ইন্ডো ইউএসের কোল্ডেস্ট রিলেশন, একদম কোল্ড রিলেশনস, সেটাকে আমাকে সারভাইভ করাতে হয়েছে। এগুলো আমার জীবনের একটা একটা অংশ। এবার বলো তুমি, এবার এবার তোমাকে আমি প্রশ্ন করি, মানে তখন এবার আপনি থেকে তুমি হয়ে গেছে। বললাম কি জানতে চান? না ডাক্তার, তোমাদের মুখার্জি কি বলছে? মুখার্জি মানে এই মুখার্জি কথাটা হঠাৎ মনে হলো, মুখার্জি, যে হ্যাঁ তোমাদের মুখার্জি, মুখার্জি মানে মিন করছেন উনি জাস্টিস মনোজ মুখার্জি, কারণ কারণ এই সুবাদেই উনি আমাকে চিনেছেন, ডাক্তার জাস্টিস মনোজ মুখার্জি কমিশন, উনি কি বলছেন। কারণ আমি তার আগে জেনেই গেছি, দীর্ঘদিন আমি জানি এটা, যে ওনার এই নেতাজি মিস্ট্রি নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু কখনোই ধরা দেন না, ডিসক্লোজ করেন না কোনো ইন্টারেস্টটা। এবং তার কারণটা হচ্ছে 1963 থেকে 70 এই সময়ে উনি সন্ধ্যের পরে কয়েকবার উনি সাউথ ক্যালকাটা লীলাদির সঙ্গে দেখা করতে গেছেন, লীলাদির বাড়িতে, লীলাদির সঙ্গে দেখা করতে গেছেন মানে নেতাজি মিস্ট্রি নিয়ে কথা বলতে গেছেন, জানতে গেছেন সিচুয়েশনটা। কিন্তু লীলাদি বিশেষ কিছুই ওনাকে বলেননি, যতটুকু আমার কাছে আমার খবর। আর লীলাদির এইখানটা আপত্তি ছিল যে সিদ্ধার্থ যদি আমার কাছে আসে, সে কেন সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে আসতে, প্রকাশ্যেই আসতে পারে। আর সুধাশঙ্কর রায়ের এটা হেসিটেশন, উনি কখনো ধরা দেননি এই মিস্ট্রি নিয়ে। আর আমার সঙ্গে যখন কথা উনি বলছেন দেখতে পাচ্ছি, উনি কিন্তু খুব প্যাসিভ ল্যাঙ্গুয়েজে বলছেন, তোমাদের মুখার্জি কি বলছে, মুখার্জি জাস্টিস মনোজ মুখার্জি কী বলছেন। আমি বললাম দেখুন রিপোর্ট তো সাবমিট হয়ে গেছে, রিপোর্টে এই লেখা ছিল যে পেন ক্লাস তো হয়নি। আর তারপরে আমি বললাম তারপরে তো জানি না কিছু, আর উনি অফিসিয়াল তার কিছু লেখেননি, তারপরের কথা পরে, এখন এটা দিয়ে তো হোক। এইবার উনি এই কমিশন থেকে এবার শিফট করে দিলেন। আমি দেখলাম যে শিফট যখন উনি করে গেলেন, যে আর এবার আমি দেখলাম আমাকে এবার প্রশ্ন করতে হবে, কিছু প্রশ্ন, মানে কি বললাম যে
আচ্ছা, আপনি এটাকে কেমন করে দেখেন, কীভাবে দেখেন? আমি প্রশ্ন করছি যে বাল গঙ্গাধর তিলকের পুলিশ লাঠি দিয়ে, বাল গঙ্গাধর তিলক, লাজপত রায়, সুভাষচন্দ্র এবং ভারতবর্ষের হাজারো বিপ্লবীদের তাদের কোথায় বন্দি করে রাখা হয়েছিল? একদম মান্দালয় জেলে, অথবা বক্সার দুর্গ, যে মানে ভয়ঙ্কর বক্সার দুর্গ, অথবা আন্দামান, আন্দামান নিকোবর, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাতে। অথচ গান্ধী নেহেরুকে কখনো এরকম জায়গায় কিন্তু বন্দি করা হয়নি। গান্ধী নেহেরুর জন্য কোনো স্পেশাল পুরনো রাজবাড়ি বা কোনো প্যালেসকে রিকুইজিশন করে স্পেশালি ডিজাইন করে সেখানে রাখা হয়েছে। তো দেখা যাচ্ছে ইংরেজদের এদের জন্য একটা ট্রিটমেন্ট, এদের জন্য একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের ডিফারেন্সটা কেন? অথচ আমরা সবাই বলছি এরাও প্যাট্রিয়ট, এরাও প্যাট্রিয়ট। এরা কি সব একই প্লেনে আপনি প্যাট্রিয়ট বলবেন? এবার বলছেন তুমি কি বলতে চাইছো? না, আমি কিছু বলতে চাইছি না। এই ডিফারেন্সটা কেন? আমরা কি এদেরকে একই প্লেনে সবাইকে প্যাট্রিয়ট বলবো? তারপরে আরেকটু এগোলাম, আরেকটু এগিয়ে বললাম, এই যে বাল গঙ্গাধর তিলকের উপরে লাঠি পড়লো, যে জন্য উনি পরবর্তীকালে মারা গেলেন সেই ইঞ্জুরির সিকোয়েলিতে। লাজপত রায় লাঠি খেলেন, এই জন্য পরবর্তীকালে উনি মারা গেলেন। এবং সুভাষচন্দ্র বোস এই কলকাতা শহরে মাথায় লাঠি পড়ল, তার শরীরের রক্ত মাটিতে পড়ল। এবং অন দি কন্ট্রারি দেখুন কখন, এবং বিপ্লবীদের উপরে কীভাবে আচরণ করেছে ব্রিটিশ সরকার, কীভাবে টর্চার করেছে, ফাঁসি দিয়েছে, গুলি করেছে। কিন্তু অন দি কন্ট্রারি দেখুন আপনি গান্ধী নেহেরুদের প্রতি ব্রিটিশের আচরণটা কীরকম, ওখানে কিন্তু লাঠি পড়েনি। আবার উনি বললেন তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বলছি না, আমি শুধু বলছি একটা জিনিস, আপনি কি মনে করেন শিয়ার দাসের মৃত্যুটা খুব ন্যাচারাল ডেথ ছিল? এবার অ্যাবসলিউটলি মানুষটা চেঞ্জ হয়ে গেল, একদম কুল, একদম কুল, একদম আর আর কোনো কথা বলছেন না, একদম চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে বসে থাকলেন। এই দীর্ঘ চেহারা, সুপুরুষ চেহারা মানুষটি চুপ করে বসে থাকলেন অন্তত 2 মিনিট, কোনো কথা নয়, একটু নড়লেন না। তারপরে একদম ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। তারপরে উনি বললেন তোমাদের ক্যামেরাটা অফ আছে, দরজাটা বন্ধ আছে? হ্যাঁ, বন্ধ আছে ক্যামেরা, দরজাও বন্ধ আছে। দেখে আরেকবার ঘুরে দেখলেন দরজার পাশে কেউ আছে কিনা বাইরের। বললেন দেখো, একটা জিনিস মনে রেখো, যখন দাদুর ডেড বডি এসেছিল তখন একদম এই রাস্তার 4 মাথার মোড়ের কর্নারের ফুটপাতে শোয়ানো ছিল। আমি তখন বাচ্চা, বালক, কিচ্ছু বুঝি না। তখন আমার জীবন মৃত্যুর ডিফারেন্স কি আমার বোঝার বয়স হয়নি। মৃত্যু কি আমি জানতাম না। শুধু আমি ওই বডির চারধারে ঘুরতে ঘুরতে আমি চিৎকার করেছি, দাদুকে তোমরা এখানে কেন শুয়ে রেখেছো? তখন লক্ষ লক্ষ লোক চারধারে দাঁড়িয়ে আছে, বিশাল ভিড়। শুধু আমি একটা কথাই আমার একটুই মনে আছে এখন, বারে বারে জিজ্ঞাসা করেছি দাদুকে কেন রাস্তায় শুয়ে রেখেছো? আমি আমার একটা কথা, তারপরে কিছু সিনিয়র লোক আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে আমি জেনেছি দাদুর মৃত্যু হয়েছিল, ওখানে ডেড বডি দার্জিলিং থেকে আনা হয়েছিল, সেখান থেকে শ্মশানঘাটে গিয়েছে। কারণ তার আগে দাদু সমস্ত সম্পত্তি, তার সমস্ত বিল্ডিং প্রপার্টি সবই তো দান করে দিয়ে গেছেন দেশকে। তার নিজের বলে একটা রুমও ছিল না।
আর হিন্দু মতে ডেড বডি বাইর থেকে এলে একমাত্র তার নিজের ঘরে থাকবার সে ডেড বডির অধিকার আছে, জামাইয়ের বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে ওঠার কোনো অধিকার নেই। সে ডেড বডিকে ফুটপাতেই রাখতে হবে। দাদুকে ফুটপাত থেকেই শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমার সেই সময় মৃত্যু কি আমার কোনো অনুভূতি ছিল না, আমি পরে বুঝেছি। আর তুমি যে শুধু শুধু এই কথাগুলো বলছো, তুমি বালগঙ্গাধর তিলকের কথা বললে, লাজপত রায়ের কথা বললে, বিপ্লবের কথা বললে, শিয়ার দাসের কথা বললে, তুমি জেন সেনগুপ্তের কথা বলছো না কেন? একদম এরকম আঙুল তুলে তুমি জেন সেনগুপ্তের কথাটা বললে না কেন? জেন সেনগুপ্তের মোড অফ ডেথটা আমার জানা ছিল না, আর জেন সেনগুপ্তের পুরো হিস্ট্রিটাও আমার সে সময় জানা ছিল না অত। মৃত্যু হয়েছে আমি আমি বুঝতে পারি। অর্থাৎ উনি জেন সেনগুপ্তের মৃত্যুতেও একটা রহস্য আছে, একটা মিস্ট্রি আছে, এই ইঙ্গিতটা করে দিলেন। অর্থাৎ এটা স্বীকার করে নিলেন শিয়ার দাসের মৃত্যুটা খুব ন্যাচারাল ডেথ নয়, এটা ওরা জানে, কিন্তু ওরা ভীষণ ভীত এটা নিয়ে প্রকাশ্যে ডিসকাস করতে। এবার আমি তারপরে বললেন, কয়েকটা কথা বলি শুনুন। এবং আস্তে আস্তে বলতে শুরু করলেন, দেখো একটা জিনিস, ব্রিটিশাররা কোনো সত্যিকারের বিপ্লবীকে, সত্যিকারের দেশপ্রেমিককে বাঁচতে দেয়নি। আমাদের মতো কিছু অর্ডিনারি, কিছু স্টুপিড, কিছু স্কাউন্ড্রেলকে বাঁচিয়ে রেখেছে নিজেদের স্বার্থে। আর মনে রেখো, তথাকথিত ওই কংগ্রেস হাইকমান্ড দিল্লি থেকে বসে বসে বঙ্গদেশের কংগ্রেসকে বিভিন্ন গ্রুপসে ভাগ করে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছিল। এই দ্বন্দ্ব লাগিয়ে রেখে বঙ্গদেশের কংগ্রেসকে দুর্বল করে রেখেছিল নিজেদের স্বার্থে, যেটা আজও চলছে। এটা হচ্ছে ওনার সঙ্গে আমার এবার ডিরেক্ট এই ডিসকাশন। এবার আমি, কারণ যে কোনো জিনিসের মনে রাখতে হবে যে কোনো কথা ইতিহাসের কোনো একটা ইতিহাসের অংশ, একটা কোনো কথা, এই যে কথাগুলো এর ব্যাখ্যাটা কিন্তু অনেক আরও কোল্যাটারাল তথ্য দিয়ে এগুলোকে কোলেক্ট করতে হয়। এবার ঠিক একটা একটা জিনিস আসছি, এবার আসি আমি একটা জিনিসে তারই। এবার উনি বললেন যে আজকে তো আর আমি কথা বলতে পারবো না, তোমরা আজকে যাও, ঠিক পুজোর পরে কিন্তু ডাক্তার আবার এসো, আরও অনেক কথা। আর তখন এই ছবিগুলো কোন কোন ফার্নিচার, কোন কোন ঘরে উনি বসে কথা বলতেন দিদার সঙ্গে, তখন তুমি সেই ছবিগুলো নিয়েও আজকে যাও, আমার ডাক্তার এসে গেছে, আমার ফিজিওথেরাপিস্ট এসে গেছে, ওরা আমার এবার ট্রিটমেন্ট করবে, যাও। এই কথা শেষ হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে এলাম। আর তারই আর পুজো, তারই পরে পুজো এসে গেল। এটা ছিল মহালয়ার পরের কথা, মিটটা। তারই পরে পুজোটা হলো, একদম পুজোর মধ্যেই উনি মারা গেলেন। পরবর্তী আর সাক্ষাৎকারটা হয়নি। আর অনেক কথা হয়তো ওনার বলার ছিল, হয়তো আমি পেতাম, সেটা হয়ে ওঠে। তো মৃত্যুর পরে তখন যতটুকু মনে ছিল একটু লিখেছিলাম, লিখে ওই তখন ডক্টর জয়ন্ত চৌধুরীকে, ও তখন তুমি ওটা দাও, ওটা আমি ছেপে দেবো বলে, ও তখন ওটা নিয়ে ওর এই সাক্ষাৎকারের কথাটা ও আলিপুর বার্তায় ছেপে দিয়েছিল। এখন আমার সেই সময়কার ডায়েরি কোথায় কি রেখেছি জানি না, এখন আরও এবার করবোরেট করছি। এবার এই ঘটনার পরে ঠিক এটা 2010, ওই 10 ডিসেম্বর কি 11তেই এবার কতগুলো বিখ্যাত ভলিউমস বেরিয়ে গেল। সেটা হচ্ছে যেমন লেফটেন্যান্ট জেনারেল অরোরার, যিনি ছিলেন চিফ অফ দি ইস্টার্ন কমান্ড,
ডিউরিং দ্য বাংলাদেশ অপারেশন, ইন্ডিয়ান আর্মি অপারেশন ইনস্ট পাকিস্তান, অরোরার ওর অটোবায়োগ্রাফি বেরোলো। ওর একটা বিশাল, আমি ওই বইটা পড়ার এখনও সময় হয়নি, আমার হাতেও আসেনি। ওইটা রিভিউ তখন ইংরেজি কাগজে পরপর বেরোতে শুরু করলো। ওইটা থেকে আমি এই শঙ্কর রায়ের বাংলাদেশ অপারেশন এর কিছু যে কথাগুলো যেটা বললেন সেটা করবোরেট করে দেখে নিলাম যে কন্ট্রাডিক্টিং কিছু নেই, বরং সাপোর্টিভ ডকুমেন্টসই আছে সেখানে। আর কেপিএস গিলের বইটাও ওনার অটোবায়োগ্রাফিটা বেরোলো, এই 2011 দিকে বেরিয়ে গেল। ওরও অনেকগুলো রিভিউ বেরোলো, ওই বইটাও পড়া হয়নি আমার। এতেও দেখলাম এই কেপিএস গিল যিনি ছিলেন যখন শঙ্কর রায় ছিলেন গভর্নর অফ পাঞ্জাব, ওনার এই বইটা থেকেও দেখলাম রিভিউতে যে তথ্যগুলো আছে ওর সঙ্গে কথাগুলো কিছু মিলে গেল। আর এই যে জেএন সেনগুপ্ত নিয়ে যে কথাটা বললেন, এবার এই জায়গাটা আসি আমি। এইটা জেএন সেন যে কথাটা উনি বলে রাখলেন, মাথার মধ্যে ছিল এটা আমার, কিন্তু এটা আমি আর কোরিলেশন করতে পারিনি। পরবর্তীকালে আমি দেখলাম আমাকে বলেই দিয়েছিলেন, ডাক্তার তুমি জানো না ওরা জেএনসিতে কীভাবে মেরেছিল? জানো, ওরা তো ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল। অ্যারেস্ট করে নিয়ে ওরা রেখেছিল, সেটা ছিল শীতকাল। সেই শীতকালে ওকে রাঁচি, ওইখানে প্রচণ্ড শীত তখন, রাঁচির জেলে রেখেছিল। জানো, উনি তো ধুতি পাঞ্জাবি পরতেন, সেই ধুতি পাঞ্জাবি পরা অবস্থায় ওনাকে জেলে রেখেছিল। ওনাকে একটা কম্বল দেয়নি, ওনার নিউমোনিয়া হয়ে গেছে, উনি নিউমোনিয়াতে মারা গেলেন। হ্যাঁ, এইবার তারপরে এবার 2013-14 এই সময় আমি আমার হায়ার সেকেন্ডারি স্কুলের প্লাটিনাম জুবিলির ফাংশনের জন্য একটা স্ট্যাচুর প্রয়োজন ছিল। সেই স্ট্যাচুটা কোথায় কোথায় করানো যাবে সেটা হচ্ছে ওই কুমারটুলি কলকাতায়। একদিন গেলাম আর্টিস্ট এবং স্ট্যাচুর মডেল চয়েস করার জন্য, বিভিন্ন এতে জায়গায় ঘুরে বেড়াচ্ছি, স্টুডিওতে, বিভিন্ন স্টুডিও ঘুরতে ঘুরতে একটা স্টুডিওতে বসে আছি। বসে দেখতে পেলাম একটা বিশাল মডেল, প্লাস দোতলা বাড়ির সমান একটা বিশাল মডেল তার স্টুডিওর একটা বিশাল অংশ দখল করে বসে আছে। আমি বললাম এখানে এই মডেলটা কেন? আমি জিজ্ঞাসা করলাম মালিককে, 2013-তে এটা, যে এটা তো শিয়ার দাসের মডেল। না, এটা শিয়ার দাসের মডেল নয়, এটা হচ্ছে জেএন সেনগুপ্তের স্ট্যাচুর মডেল। এটা আমাকে শঙ্কর রায় যখন সিএম ছিলেন তখন উনি আমাকে এটা অর্ডার দিয়েছিলেন, এই মডেলটা আমি করে ওনাকে দেখাবো বলে। কিন্তু উনি তো আবার তারপর তিনি চলে গেলেন, পরবর্তী সরকার আর জেএন সেনগুপ্ত নিয়ে কোনো ইন্টারেস্ট দেখাননি। ফলে মডেলটা পড়ে আছে, এটা আনইউজ পড়ে আছে, এটা কিছু করতে পারবো না। এটা এত বড় বিশাল একটা, যদি কোনো পরবর্তীকালে কাজে জেএন সেনগুপ্ত, অর্থাৎ বোঝা গেল জেএন সেনগুপ্তকে নিয়ে শঙ্কর রায়ের কিন্তু একটা বিশাল সফট কর্নার ছিল। কারণটা উনি তাহলে এটা মনে প্রাণে বিশ্বাস করতেন, জেএন সেনগুপ্তের মৃত্যুটাও একটা মিস্টেরিয়াস ডেথ, এটাও একটা মৃত্যুটা ঘটানো হয়েছে এটা এইভাবে। এবং আরেকটা জিনিস দেখলাম জেএন সেনগুপ্তর, আমি অন্য একটা ওনার ইঙ্গিত থেকে, ওনার কথা বলার ইঙ্গিত থেকে, যে মনে রাখতে হবে নেহেরু অ্যান্ড গান্ধী জেএন সেনগুপ্তকে দিয়ে একটা, যখন সুভাষচন্দ্র 1938-এ যখন কংগ্রেস প্রেসিডেন্ট, যখন বেঙ্গল কংগ্রেস প্রেসিডেন্ট, তখন জেএন সেনগুপ্তকে একটা গ্রুপ চালাতো, সেটা হচ্ছে গান্ধীপন্থী গ্রুপ একটা, জেএন সেনগুপ্ত গ্রুপ একটা। অর্থাৎ বেঙ্গল কংগ্রেসের মধ্যে একটা সুভাষ বোসের বিরুদ্ধে একটা গ্রুপকে দিল্লি উপর থেকে একটা নারিশ করত। এবার ঘটনাটা মনে করে দেখুন, সেই ঘটনাটা যখন জেএন সেনগুপ্ত একটা গ্রুপ আর সুভাষচন্দ্রের কংগ্রেস প্রেসিডেন্ট, এই একটা, এবং এই দুটো গ্রুপের মধ্যে কিন্তু মারামারি হতো ওপার বাংলাতে মাঝে মাঝে, এটা খুবই অপ্রীতিকর ঘটনা ঘটত। এবং এইটাকে এই জেন মদতটা দিত কিন্তু দিল্লি থেকে। এবার দেখো এই একটা ঘটনা ঘটল হিজলি বন্দিনিবাস, এখনকার বর্তমান পশ্চিম মেদিনীপুরে যেটা আইআইটি ক্যাম্পাসে, ব্রিটিশ যুগে ওখানে একটা বন্দিনিবাস ছিল। ওখানে চার দেওয়ালের মধ্যে ব্রিটিশ সৈনিকরা গুলি চালিয়ে কয়েকজন
ভারতীয় বন্দীকে হত্যা করে। সেইটা বন্দি নিবাস হত্যা। এবং এখানে এই হত্যার পরে এই যে একটা প্রচণ্ড বাংলাদেশে একটা প্রতিবাদ ওঠে, এবং এই প্রতিবাদের এবং এই ডেড বডি সুভাষচন্দ্র নিজে কাঁধে করে কলকাতায় শ্মশান ঘাটে নিয়ে গিয়ে দাহ করলেন। তারই পরের উনি টাউন হলে একটা প্রতিবাদ সভা ডাকলেন। এই প্রতিবাদ সভায় সুভাষচন্দ্র নিজে কবিগুরুকে অনুরোধ করলেন, সংযুক্ত করেন। কবিগুরু রাজি হলেন। কবিগুরু দীর্ঘদিন পরে একদম বঙ্গভঙ্গ আন্দোলনে উনি ডাইরেক্টলি নেমেছিলেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। দীর্ঘদিন গ্যাপ দিয়ে, উনি কয়েক দশক গ্যাপ দিয়ে আবার ডাইরেক্টলি কিন্তু একটা ভারতবর্ষের পলিটিক্যাল মুভমেন্টে উনি এলেন কবিগুরু। এবং এই টাউন হলে কিন্তু জায়গা হয়নি, এত লোক এসেছিল, জায়গা হয়নি। এবং একদম ময়দানে গিয়ে মিটিং করতেছিল। এই ময়দানের এই বিপুল ব্রিটিশ সরকারের এই যে গুলিচালনার বিরুদ্ধে যে প্রতিবাদ, এই মিটিংয়ে, এই সভায় একদম ময়দানে সভাপতিত্ব করেছিলেন কবিগুরু। আর সুভাষচন্দ্র যতীন্দ্রমোহন সেনগুপ্তকে একদম ডেকে নিয়ে এসে পাশে বসিয়ে মিটিং করলেন। রবীন্দ্রনাথের মাঝে একদিকে সুভাষচন্দ্র, এক যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এবং এরই পরে সুভাষচন্দ্র কংগ্রেস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করে এসেছে, জেএন সেনগুপ্তকে বঙ্গদেশের কংগ্রেস প্রেসিডেন্ট করেন। এবং এইভাবে উনি, সুভাষচন্দ্র নিজে ত্যাগ স্বীকার করে বঙ্গদেশে এই ফ্যাকশনালিজম কংগ্রেসের মধ্যে উনি কিন্তু দূর করার চেষ্টা করেন। এবং তারই পরের ঘটনা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তের এভাবে অ্যারেস্ট এবং এভাবে জেলখানার মধ্যে রহস্যজনক মৃত্যু। একটা জিনিস আমার ডিডাকশন, সেটা হচ্ছে এই, কারণ এই যে প্যাচ আপটা হয়ে গেল, এই প্যাচ আপটা, এই যে সুভাষচন্দ্রের সঙ্গে যতীন্দ্রমোহন সেনগুপ্তের এই যে প্যাচ আপটা হয়ে গেল, এই প্যাচ আপটা হওয়ার জন্যে ইংরেজ অখুশি হলো, গান্ধী নেহরু অখুশি হলো। সুতরাং এই অবস্থায় জেএন সেনগুপ্তকে বাঁচিয়ে রাখাটা রিস্ক হয়ে গেল। এই হচ্ছে আমার ব্যাখ্যা। এবার এই ব্যাখ্যার মধ্যে কিছু ভুল থাকতে পারে, সেটা আপনারা দেখবেন। এইবার এই হচ্ছে আমার, এবার এইটা কিছু লোক শুনতে চেয়েছিল, আধ ঘন্টা হয়ে গেল, এইটা আমি বললাম। আর আশা করি আপনারা এখান থেকে যা নেওয়ার নেবেন, যা তথ্য নেওয়া, যা করবোরেট করে নিজেরা দায়িত্বে করবেন। আচ্ছা, এবার আমি আজকে কয়েকটা কোশ্চেন এসছে, আমি কয়েকটা কোশ্চেন করেই শেষ করব। আমি একটা হচ্ছে যেমন ঋত্বিক সচ্চন, his question is Chinese activities in Ladakh, post-COVID world position in India, new world order, UNSC permanent seat for India. One thing I must tell, in last 70 years, so long these secularists are in the government in Delhi, we have never shown our courage to put directly our eyes on the eyes of Chinese, face to face. Never. We have never done it. We have behaved in a very cowardly way, very timid way. For the first time, the Modi government is putting their eyes directly on the eyes, face to face. And now, in a given situation where China is facing problems from different corners of its geography, we must take this opportunity. We must be courageous, wise, to teach them a good lesson. Whatever it may happen, whatever will be the consequence, we must face it. We must see it. We must coordinate with all the forces all over the world who are against China. We must have a collaboration with them.
to fight with China, to face China face to face. This is an opportunity. If we lose this opportunity, our position in future will be worse. We must take up this opportunity. And a permanent and a seat in the UNSC, that is our due. We, the Bharat, is the second biggest populated country and the largest democracy of the world. We must have our seat in the UNSC. Without that, the new world order for betterment of the humanity will not be attained. We must have that. And this COVID situation, we have to face it courageously along with all other countries of the world. Not only our Bharat is facing this pandemic, other countries, the most educated and rich countries in Europe and America, they are in a worse condition. Rather, we the persons here in Bharat, we are in a better condition. Anyway, in many areas, they are not following the disciplines. They need to be compelled to follow the disciplines. If needed, some strict actions need be taken. Devasis and I hope if we face very courageously, wisely, with proper diplomacy all over the world, with collaboration, we will be successful. China is not a position to succeed. Devasis Moitra, can we infer these recent events in Ladakh, Arunachal, will translate into three-front war? We are at war. We are at war. In three fronts. In Pak front, China front, also in India, inside India, against the enemies who are residing inside India. We are at war. Only thing, these wars in three fronts are not declared. And at times it is flaring up. Russia's silence, Russia will not be silent. In proper time, Russia will be compelled to open up its mouth, open up its hands. Russia will be compelled. Russia cannot allow India to be defeated by China. By the defeat of India by China means the rise of China in the Eurasia. That position of China is not good for the future of Russia. Russia will never accept the number one position of China in Eurasia. That will threaten the interest of Russia. Russia in future is bound to go against China. Is bound to collaborate with India. And that diplomacy has to be played very wisely. Very wisely. I think Rajat Chaudhary and Devasis Moitra, I think three-front war would be between China, Pakistan, yes. Next question. ময়ূক পবি মহাকাল দালাই লামাকে উনার স্বস্থানে ফিরে দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন।
দালাই লামা এখনও জীবিত আছেন, অতএব এই আশা এখনও জীবিত আছে। এ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করার অনুরোধ জানাচ্ছি। এখন চীনের উপর দালাই লামার কীরকম সম্পর্ক সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ান থিং, টিবেট was an independent country for ages. Tibet one time for few centuries ruled over whole of China. Similarly, at one time Mongolia ruled over whole of China for few centuries. Tibet has the right to exist in an independent country, and Tibet should remain as an independent country, as a buffer country in between the two giants, on one side China, other side India. As a buffer country, we want independent Tibet, and now there is an opportunity. That dream, that hope of independent Tibet still living, and that opportunity has come. In USA Parliament, there is resolutions in the process of declaration of independence of Tibet. And in 59, that was a major mistake on the side of Nehru, the side of the government of India, to accept the accession of Tibet by China. This was a mistake. A mistake, gross mistake for our India's interest also. China, there is no communism. It is communofascism. It is fascism in the uniform of a communism. It is a dictatorship, absolute dictatorship, the fascism in a uniform of a communism. It is state capitalism, where the secretary of the party is the new emperor of China, the emperor of China, and this is bound to disintegrate. This China will face the fate of the USSR, and that process has already started from within. হ্যাঁ, পার্থ সান্যাল, দুটো প্রশ্ন। পার্থ সান্যাল, হোয়াট ইজ ইয়োর প্রশ্ন? ওকে, অরুণাচল এবং বাংলায় মহাকালের বর্তমান কাজের বিষয়। পার্থবাবু, that thing I do not know. It is not possible for me. That I do not know. Next, নরেন্দ্র মোদী ইলেকশনের আগে গুহাতে গিয়ে ধ্যান করেছেন, সেখানে মহাকালের আবির্ভাব হয়েছিল কি? That also I do not know. Third question, মহাকাল কি দালাই লামার সঙ্গে ভারত অবধি এসেছিলেন ওনাকে পৌঁছাতে? Yes, definitely. Yes. Whether up to the India border Mahakal came, I do not know. But the whole process, the whole mechanism of taking Dalai Lama out of his palace, which was encircled by the communist army, is the mechanism of Mahakal. And also his entry into India is the result of the mechanism of Mahakal. Because Nehru was not mentally inclined to accept Dalai Lama, because Nehru was always trying to appease China, please China, appease China. Partho Sandal, another question, বাংলার শীর্ষ নেতৃবৃন্দ কি সরিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতা থেকে? দেশবন্ধু প্রফুল্ল ঘোষ কেন?
দেশবন্ধু বাংলার শীর্ষ নেতৃবৃন্দকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতা থেকে। দেশবন্ধু প্রফুল্ল ঘোষ কেন? দেশবন্ধু, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর কোশ্চেন? দেশবন্ধু death is a mysterious death. Prafullo Ghosh was not killed, no mysterious death. But Prafullo Ghosh was declared as the first chief minister of this West Bengal after division. But Nehru did not like him. Prafullo, and rather Nehru preferred B.C. Rai. B.C. Rai came to replace Prafullo Chandra Ghosh. Please clear your question, what you want to know. As a person, Prafullo Chandra Ghosh was man of wisdom, a gentleman, and an honest man, no doubt. Parthosanal, next, another question. M.K. Gandhi, ব্রিটিশদের স্টুজ, নেহেরু বল্লভভাই এও তাই। এই ইতিহাসটা কবে চেঞ্জ হবে? কবে গান্ধী প্রকাশ পাবে? আস্তে আস্তে, দি আর বিং ডিসক্লোজড। অর্থাৎ উই স্টার্ট রাইটিং হিস্ট্রি। History writing not a matter of one day or 1 month. You have to start writing, and you have to correct it day after day, repeatedly, enrich it. It's a matter of years. Start writing. চারণ বেশ কয়েকবার মহাকালের পরাজনে গিয়েছিলাম। এখানে চারণ কি একাধিক? চারণ কি একাধিক? So far I know, Charan must be more than one person. But major part is by one person, no doubt. পার্থ সান্যাল, বাংলাদেশ ওয়ারে মহাকালের জলযানে বাংলাদেশ ঘুরেছিলেন, সেটা কি মানেকশার সঙ্গে? দ্যাট আই ডু নট নো। বাট ওয়ান থিং আই টেল ইউ, possibly you know, the pension benefits of Maneksha was withheld by Indira Gandhi. And his pension benefit was released only when Abdul Kalam became president during the NDA one Raj, and all his pension benefits papers was given to General Maneksha in his sick bed. Why Congress and Indira Gandhi was so aggrieved with Maneksha? Any other question? No. Let me stop here now. Let me stop here now. 2 minutes. Thank you. Thank you.